বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 3। এই অংশে আজকে আমি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্ন দুটির একটি হচ্ছে অ্যালকেন কি, আইইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের নিয়ম আলোচনা করো। এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যালকাইল মূলক কি, ব্যাখ্যা করো। আসো আজকে এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, আমি লিখে রেখেছি এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 3। 1, অ্যালকেন কি, আইইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের নিয়ম আলোচনা করো। 2, অ্যালকাইল মূলক কি, ব্যাখ্যা করো। তো প্রথমে আমি তোমাদেরকে বলি, অ্যালকেনের যে নামকরণ সেই যে নিয়ম অনেকগুলো রয়েছে, তবে ক্লাস 10-এর জন্য যেটুকু প্রয়োজন আমি সেইটুকু আলোচনা করব। এরপর যখন তোমরা কলেজে উঠবে তখন কলেজের ক্ষেত্রে রসায়ন দ্বিতীয় পত্রের মধ্যে আর বাকি বিষয়গুলো তোমরা জানতে পারবে। এখন তোমাদের জন্য যেটুকু স্ট্যান্ডার্ড আমি সেটুকু আলোচনা করব। তো প্রথমে বলে নেই অ্যালকেন কি। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে তাদেরকে অ্যালকেন বলে। আমি লিখছি, দেখো 1 নম্বরের অ্যান্সার শুরু করছি। যে সকল হাইড্রোকার্বনে, দেখো, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন মানে কার্বনের সাথে কার্বন, কার্বন হাইফেন কার্বন, কার্বন কার্বন একক বন্ধন থাকে, একক মানে একটা, একক বন্ধন। দেখো, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে সে সকল হাইড্রোকার্বনকে, সে সকল হাইড্রোকার্বনকে দেখো, সে সকল হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত, দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত, CnH2n+2, যেখানে n = 1, 2, 3 ইত্যাদি হতে পারে। দেখো, তাহলে কি বোঝা যাচ্ছে? যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে সে সকল হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে। যখন n = 1 তখন CH4, লক্ষ্য করো, n এর মান 1 তো 1 লিখব না, এই জায়গায় n এর মান 1 বসালে 2 কে 2 + 2 4, CH4, যার নাম মিথেন। ইংলিশে লিখলে এটা হবে METHANE, মিথেন। এরপর দেখো, আবার লিখছি আমি, যখন n = 2 তখন কি হয়? দেখো, C2H6। কিভাবে? n এর মান 2 আর এই জায়গায় যদি আমি 2 বসাই 2 দুগুণে 4 আর 2 6, এই জন্য H6, তখন C2H6 যার নাম
যার নাম ইথেন, যার নাম ইথেন, দেখো ব্র্যাকেটে ETHANE, ইথেন। ব্যাস হয়ে গেল। তাহলে দেখো অ্যালকেনকে আমি উদাহরণসহ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে সেই সকল হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, যেখানে n এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে। যখন n এর মান 1 তখন CH4 পাওয়া যায়, যার নাম হচ্ছে মিথেন। যখন n = 2 তখন হয় C2H6, যার নাম ইথেন। এখন দেখো মজার বিষয়টা, অ্যালকেন, আমি জাস্ট এই জায়গাটা একটু লিখছি, দেখো অ্যালকেন ইংলিশে লিখছি, অ্যালকেন। দেখো এই যে ANE মানে ওয়ার্ডটার পরে এটাকে বলা হয় সাফিক্স, আর পূর্বে থাকলে বলা হয় প্রিফিক্স। তো সাফিক্স ANE, জানো ইথেন, ETHANE, দেখো ইথেন, অ্যালকেনের এন শব্দটা কিন্তু এটার সাথে যুক্ত আছে। এরপরে দেখো মিথেন, লক্ষ্য করো মিথেন, METHANE, দেখো ANE আছে, প্রোপেন, বিউটেন, অকটেন, হেক্সেন, হেপটেন, নন-এন, এন আছে। ANE যদি থাকে নামের পরে তাহলে অবশ্যই সে অ্যালকেন। দেখো মিথেন অ্যালকেন, প্রোপেন অ্যালকেন, ইথেন অ্যালকেন, বিউটেন অ্যালকেন, অকটেন অ্যালকেন, হেপটেন অ্যালকেন, নন-এন অ্যালকেন, ডেকেন অ্যালকেন। মোট কথা তুমি যদি একটা নামের পরে দেখো ANE আছে আর কোনো কথা নেই, সে অ্যালকেন হবে। তারপর ডিটেলসটা আমি এখন দেখাচ্ছি। তো যে কথাটি বললাম আমি শুধুমাত্র অ্যালকেন কি সেটা এখানে দেখালাম। তাহলে তুমি যদি পরীক্ষায় অ্যালকেনের উত্তর লিখো যে অ্যালকেন কি, এভাবে লিখবে, যে সকল হাইড্রোকার্বনকে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে সে সকল হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, মানে n এর মান তুমি এরকম 5 6 7 8 9 10 এরকম অসংখ্য বসিয়ে তুমি অসংখ্য যৌগ পাবে, কিন্তু প্রত্যেকটা যৌগের নামের শেষে থাকবে ANE থাকবে। আর তাছাড়া আজকে কিভাবে IUPAC পদ্ধতিতে নামকরণ করা হয় সেই বিষয়টাও আমি আলোচনা করব। তাহলে আমার প্রথম অংশটা শেষ হলো অ্যালকেন কি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এই যে আপনি ইথেন লিখলেন এখানে কার্বনের সাথে কার্বনের একক বন্ধন আছে কিনা সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেব। আর মিথেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন আছে কিনা, কারণ কার্বন তো আরেকটা নাই, তাহলে কার্বনের সাথে কার্বনের কিভাবে একক বন্ধন হবে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। অ্যান্সার আমাদের এইটুকু শেষ, অ্যালকেন কি এটা বলবো। এরপরে IUPAC পদ্ধতি নামকরণ করার আগে আমি তোমাদেরকে ওই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি মুছে ফেললাম, এটুকু মুছে ফেললাম। দেখো মিথেন তোমরা জানো কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এইভাবে যুক্ত হয়, আর ইথেন হচ্ছে C2H6। তাহলে এটা হবে এরকম, কার্বন, এই যে কার্বন, 2টা কার্বন, তো এটাতে একটা হাইড্রোজেন দিতে হবে, 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 এই যে ইথেন। তাহলে দেখো কার্বনের সাথে কার্বনের একক বন্ধন, তাহলে সে অ্যালকেন। এখন এটাতে কোনো সমস্যা নাই, অ্যালকেন বুঝে নিতে পারছো, সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে। কিন্তু এটাতে মিথেনের মধ্যে তো একটা কার্বন, তাহলে কার্বনের সাথে কার্বনের যে একক বন্ধন নেই তাহলে তাকে কেন আমরা অ্যালকেন বলছি? আসলে এটা ব্যতিক্রম। সেটা হচ্ছে কি, এই যে সংজ্ঞাটা এই মিথেন ছাড়া বাকি যতগুলো যৌগ থাকবে সবগুলোকে ফুলফিল করবে, কিন্তু এই মিথেনের ক্ষেত্রে হয় না। কেন? কার্বনের সাথে কার্বনের তো একক বন্ধন হচ্ছে না, এখানে কার্বনই আছে একটা, কিন্তু এটা অ্যালকেন হিসেবে ধরে নিচ্ছে। এই কারণেই দেখো কার্বনের সাথে এই যে হাইড্রোজেনগুলো দেখো একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, এই জন্য মিথেনকেও অ্যালকেন বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একটু ব্যতিক্রম, তবে ওটাকে এটার দলে নাম ঘোষণা করার কারণ হচ্ছে কার্বনের সাথে এই যে হাইড্রোজেনগুলোর একক বন্ধন। অতএব যেহেতু একক বন্ধন রয়েছে, যদিও সে কার্বনের সাথে কার্বনের একক বন্ধন নেই, একটা কার্বন থাকার কারণে, এবং সে জৈব যৌগ এবং তার ধর্ম অ্যালকেনের যে বাকিগুলো যৌগগুলো আছে তার সাথে মিলে যায়, এই জন্য এই মিথেনকে এদের সাথে রাখা হয়েছে, অ্যালকেনের সাথে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি করব দেখো, IUPAC পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের নিয়ম আলোচনা করো। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে SSC অর্থাৎ ক্লাস 9-10 জন্য যে স্ট্যান্ডার্ড বা এই SSC পরীক্ষার জন্য যেটুকু দরকার আমি সেটুকু তোমাদেরকে এখন বুঝাবো। তো IUPAC হচ্ছে ইন্টারন্যাশনাল থেকে নেওয়া হয়েছে I, ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে U, আর পিউর থেকে নেওয়া হয়েছে P, অ্যাপ্লাইড থেকে নেওয়া হয়েছে A,
কেমিস্ট্রি থেকে নেওয়া হয়েছে সি, এই জন্য এটার ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সেগুলোর প্রথম যে লেটারগুলো নিয়ে একসাথে করলে হয় আইইউপ্যাক। এবং আইইউপ্যাক অর্থাৎ এই যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা একটা ক্লাবের নাম। এটা জেনেভায় অবস্থিত। রসায়নের সব কিছু ওই ক্লাব থেকে নিয়ন্ত্রিত হয়, ওই সমিতি থেকে নিয়ন্ত্রিত হয়। তো ওই আইইউপ্যাক যোগাযোগের নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম দিয়েছেন, ওইটাকেই বলা হয় আইইউপ্যাক পদ্ধতিতে নামকরণ। তো অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে যে নিয়ম দিয়েছেন, এগুলোই আমরা আজকে এখন পড়ব, যে আইইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের যে নিয়ম সেটা আমরা আলোচনা করব। আসো কিভাবে সেই নামকরণটা করতে হয় আমরা সেটা এখন লিখব। দেখো, আইইউপ্যাক পদ্ধতিতে আইইউপ্যাক পদ্ধতিতে আইইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের নিয়মসমূহ নিম্নরূপ। নামকরণের নিয়মসমূহ নিম্নরূপ। নিয়মসমূহ নিম্নরূপ। দেখো, নামকরণটা জানা খুবই জরুরি। তুমি যদি নামকরণটা জানো তাহলে তুমি যোগাযোগ পড়ে আনন্দ পাবে। তুমি যদি নামটা না জানো তাহলে তো পড়তে পারবে না। এই জন্য নামকরণটা শেখাটা খুবই জরুরি। তো আজকে আমার সাথে ধৈর্য সহকারে তোমরা লেকচারটা শুনবে, দেখবে তোমরা নামকরণ খুব সহজেই ভালোভাবে পারবে। তাহলে দেখো, আইইউপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণের নিয়মসমূহ নিম্নরূপ। প্রথমে 1, দেখো প্রথমে একটি দীর্ঘ শিকল বিবেচনা করতে হবে। দেখো, প্রথমে লিখে নাও, প্রথমে একটি দীর্ঘ শিকল, প্রথমে একটি দীর্ঘ শিকল বিবেচনা করতে হবে। বিবেচনা করতে হবে। দেখো, প্রথমে একটি দীর্ঘ শিকল বিবেচনা করতে হবে মানেটা কি হয়তো এখন এই মুহূর্তে বুঝতে পারছো না, আর লিখে রাখো, দেখবে আমি বুঝালে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো 2 নাম্বার, দীর্ঘ শিকলকে এমনভাবে নাম্বারিং করতে হবে, দীর্ঘ শিকলকে এমনভাবে নাম্বারিং করতে হবে যেন শাখাযুক্ত কার্বন কম নম্বর প্রাপ্ত হয়। লক্ষ্য করো, 2 নম্বর কি পয়েন্ট লিখেছি, দীর্ঘ শিকলকে এমনভাবে নাম্বারিং করতে হবে যেন শাখাযুক্ত কার্বন কম নম্বর প্রাপ্ত হয়। এরপরে 3 নাম্বার লিখব। আশা করি 1, 2 লেখা হয়ে গেছে। আমি এক একটা পয়েন্ট দিয়ে যখন একটা নামকরণ বুঝাবো দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আগে পয়েন্টগুলো লিখো। তাহলে 1, 2 লেখা শেষ। আমি মুছে ফেললাম, 1, 2 শেষ। এবার 3-এ যাচ্ছি। দেখো 3, দীর্ঘ শিকলে যতটি কার্বন পরমাণু থাকবে, দেখো দীর্ঘ শিকলে যতটি কার্বন পরমাণু থাকবে, অ্যালকেনের নামকরণ সেই কার্বন সংখ্যার অনুসারে হবে। সেই কার্বন
সংখ্যার অনুসারে হবে। দেখো এই জিনিসটা আমি যখন উদাহরণ দিয়ে বুঝাবো তো ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটু বলি, দীর্ঘ শিকলে যতটি কার্বন পরমাণু থাকবে অ্যালকেনের নামকরণ সেই কার্বন সংখ্যার অনুসারে হবে। এটার অর্থ হচ্ছে একটা কার্বন থাকলে হয় মিথেন, দুইটা কার্বন থাকলে হয় ইথেন, তিনটা থাকলে হয় প্রোপেন, চারটা হলে হয় বিউটেন, পাঁচটা হলে হয় প্যান্টেন। মনে করো দীর্ঘ শিকলে পাঁচটা আছে, মূল নামটা কিন্তু হবে প্যান্টেন। ছয়টা হলে হবে হেক্সেন, সাতটা হলে হবে হ্যাপটেন, আটটা হলে হবে অকটেন, নয়টা হলে হবে ননেন, 10টা হলে হবে ডেকেন। তো তোমার চেনে যদি 10টা কার্বন থাকে তখন তোমাকে মূল নামটা হবে ডেকেন। এরপরে তার সাথে অন্য কিছু যুক্ত হবে, কি যুক্ত হবে এগুলো এক এক করে তোমরা জানতে পারবে। তাহলে এখন যে নিয়মটি লিখেছে 3, দীর্ঘ শিকলে যতটি কার্বন পরমাণু থাকবে অ্যালকেনের নামকরণ সেই কার্বন সংখ্যা অনুসারে হবে। আমরা একটা নামকরণ করলে তোমরা সেটা বুঝতে পারবে। এরপরে দেখো 3 নাম্বার মুছে ফেললাম, মুছে আমি আর পরবর্তীতে লিখছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। মুছে ফেললাম, 3 শেষ হলো। এবার 4, এরপর দেখো 4 লিখব। লক্ষ্য করো, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে নম্বর সহ, দেখো অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে নম্বর সহ শাখার নাম আগে লিখে পরে অ্যালকেনের মূল অ্যালকেনের নাম লিখতে হবে। লিখে পরে মূল অ্যালকেনের নাম লিখতে হবে। নাম লিখতে হবে। তোমরা এটা লিখে ফেলো, আমি উদাহরণ দিয়ে বুঝলেই দেখবে বুঝে যাবে। দেখো অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে নম্বর সহ শাখার নাম আগে লিখে পরে মূল অ্যালকেনের নাম লিখতে হবে। দেখো পরে মূল অ্যালকেনের নাম লিখতে হবে। আমি আবারও বলছি, দেখো 4, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে নম্বর সহ শাখার নাম আগে লিখে পরে মূল অ্যালকেনের নাম লিখতে হবে। এরপরে দেখো আমি মুছে ফেললাম, এবার 5 লিখব। এরপরে দেখো 5, একই কার্বনে একই রকম শাখা যুক্ত থাকলে, দেখো একই কার্বনে একই রকম শাখা যুক্ত থাকলে, দেখো একই কার্বনে একই রকম শাখা যুক্ত থাকলে কার্বনের একই কার্বনে একই রকম শাখা দুটি যুক্ত থাকলে, একই রকম শাখা দুটি যুক্ত থাকলে দেখো একই কার্বনে একই রকম শাখা দুটি যুক্ত থাকলে দুইবার শাখাযুক্ত কার্বনের নম্বর উল্লেখ করতে হবে এবং এক্ষেত্রে ডাই, যেমন
দুটি মিথাইল থাকলো, ডাইমিথাইল, বুঝতে পেরেছো? ডাইমিথাইল, 2 নং কার্বনে 2টা মিথাইল যুক্ত আছে, 2 ডাইমিথাইল। আমি দেখাবো, উদাহরণ দিয়ে দেখাবো। এবং এক্ষেত্রে ডাই শব্দটি যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। এই যে এক্ষেত্রে ডাই শব্দটি যুক্ত করতে হবে। আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার 6-এ যাব, 6-এ যাব, মুছে ফেললাম। দেখো 6, কার্বন শিকলে একাধিক শাখা যুক্ত থাকলে, কার্বন শিকলে একাধিক ভিন্ন শাখা যুক্ত থাকলে, শাখা যুক্ত থাকলে, দেখো কি লিখেছি, কার্বন শিকলে একাধিক ভিন্ন শাখা যুক্ত থাকলে সেই শাখাটির নাম আগে লিখতে হবে, সেই শাখাটির নাম, সেই শাখাটির নাম আগে লিখতে হবে, আগে লিখতে হবে। দেখো সেই শাখাটির নাম আগে লিখতে হবে, যে শাখাটির আগে লিখতে হবে, যে শাখাটির দেখো কার্বন শিকলে একাধিক ভিন্ন শাখা যুক্ত থাকলে সেই শাখাটির নাম আগে লিখতে হবে, যে শাখাটির ইংরেজি নামের, যে শাখাটির ইংরেজি নামের দেখো মনে করো মিথাইল শাখা আছে, মিথাইলের এম, আর ইথাইল আছে, ইথাইলের ই। তো এবিসিডির মধ্যে ই কিন্তু আগে, এম হচ্ছে পরে, এই জন্য ইথাইল লিখতে হবে আগে, মিথাইল লিখতে হবে পরে। এই জন্য আমি বলছি যে কার্বন শিকলে একাধিক ভিন্ন শাখা যুক্ত থাকলে সেই শাখাটির নাম আগে লিখতে হবে, যে শাখাটির ইংরেজি নামের মধ্যে ইংরেজি বর্ণমালার দেখো কার্বন শিকলে একাধিক ভিন্ন শাখা যুক্ত থাকলে সেই শাখাটির নাম আগে লিখতে হবে, যে শাখাটির ইংরেজি নামের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম দিকের বর্ণটি থাকবে, ইংরেজি বর্ণমালার প্রথম দিকের বর্ণটি থাকবে। অর্থাৎ দেখো লক্ষ্য করে আমি কি লিখেছি, কার্বন শিকলে একাধিক ভিন্ন শাখা যুক্ত থাকলে সেই শাখাটির নাম আগে লিখতে হবে, যে শাখাটির ইংরেজি নামের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম দিকের বর্ণটি থাকবে। যেমন মিথাইল লিখতে গেলে থাকে কি বলতো, এম, আর ইথাইল লিখতে ই। তো এবিসিডির মধ্যে ই আগে, এম পরে, এই জন্য ইথাইল আগে বসবে, মিথাইল পরে বসবে। এইটাই বোঝাতে চাচ্ছে এটার মধ্যে। তাহলে ইংরেজি নামের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম দিকের বর্ণটি থাকবে। আসো এখন আমরা যে নিয়মগুলো পড়লাম, এই নিয়মগুলো দিয়ে আমরা এখন একটা নামকরণ করব। তবে আরেকটি নিয়ম বাকি আছে, 6 নম্বর নিয়মটি বলে আমি এরপরে 6 নম্বর নিয়মটি দিয়ে আমি নামকরণ শুরু করব। মুছে ফেললাম। দেখো 6, যদি শিকলের উভয় দিক থেকে
একই নং কার্বনে, দেখো যদি শিকলের উভয় দিক থেকে একই কার্বনে যদি শিকলের উভয় দিক থেকে একই কার্বনে শাখাযুক্ত থাকে, দেখো যদি শিকলের উভয় দিক থেকে একই কার্বনের শাখা যুক্ত থাকে তাহলে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে, সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। দেখো যদি শিকলের উভয় দিক থেকে একই কার্বনের শাখা যুক্ত থাকে তাহলে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। দেখো যদি শিকলের উভয় দিক থেকে একই কার্বনের শাখা যুক্ত থাকে তাহলে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে যেদিকের কার্বনটিতে একাধিক শাখা যুক্ত রয়েছে, যেদিকের কার্বনটিতে একাধিক শাখা যুক্ত রয়েছে, দেখো কি লিখেছি আমি 6 নম্বর। আমাদের নিয়ম শেষ। যদি শিকলের উভয় দিক থেকে একই কার্বনের শাখা যুক্ত থাকে তাহলে সেই দিক থেকে নাম্বারিং করতে হবে যেদিকের কার্বনটিতে একাধিক শাখা যুক্ত রয়েছে। দেখো 6টা নিয়ম আমি লিখে ফেললাম। এবার আমি করব কি, তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিয়ে আমি সেটা বুঝাচ্ছি। লক্ষ্য করো যেমন এটা একটা অ্যালকেন CH, এখানে একটি CH3, এরপর হচ্ছে CH2 বন্ড CH3, এটা একটা অ্যালকেন। কিভাবে চিনব? কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, এজন্য অ্যালকেন। এখন প্রথমে কথা ছিল কি, একটি দীর্ঘ শিকল বিবেচনা করতে হবে। দীর্ঘ শিকল মানে হচ্ছে তুমি নাম্বারিং করে দেখো 1 2 3 4, এই যে এইভাবে 4টা কার্বন হয়। তো তোমরা হয়তো বলতে পারো স্যার এইভাবে তো 4টা কার্বন হয়, 1 2 3 4। দেখো এইভাবে কিন্তু হবে না, 1 2 3, এভাবে যদি আমি চেইন কাউন্ট করি তাহলে 3টা কার্বন হয়। দীর্ঘ শিকল মানে হচ্ছে যেভাবে কাউন্ট করলে বেশি কার্বন পাওয়া যায়, সেটা হচ্ছে দীর্ঘ শিকল। আমাদের কিন্তু দীর্ঘ শিকল বিবেচনা করতে হবে। তাহলে আমি যদি এভাবে বিবেচনা করি 1 2 3 4, তাহলে এইটা কিন্তু দীর্ঘ শিকল, এটা কাউন্টেবল, এটা ঠিক আছে। এই যে শিকলটা বাদ দিয়ে এইটা হচ্ছে শাখা, এই যে এটা হচ্ছে শাখা। তো কথা ছিল কি, যে দীর্ঘ শিকল বিবেচনা করতে হবে এবং দীর্ঘ শিকলকে এমনভাবে নাম্বারিং করতে হবে যেন শাখাযুক্ত কার্বন কম নম্বর প্রাপ্ত হয়। তাহলে দেখো এই যে শাখাটা, এটা হচ্ছে শাখা, এই শাখাযুক্ত কার্বন হচ্ছে এইটা। তাহলে আমি যদি এদিক থেকে নাম্বারিং করি, দেখো 1 2, তারপরে 3, তারপর হচ্ছে 4। লক্ষ্য করো, তাহলে এই শাখাযুক্ত কার্বন, এই যে কার্বনটা 2 পায়। আর যদি আমি এদিক থেকে করি, দেখো 1 2 3 4, লক্ষ্য করো এদিক থেকে যদি আমি নাম্বারিং করি 1 2 3 4, তাহলে এটা হচ্ছে শাখাযুক্ত কার্বন হচ্ছে এটা, ও 3 নাম্বার পায়, বেশি পায়। আর এদিক থেকে করলে পায় 2, দেখো 1 2 3 4, তাহলে এদিক থেকে করলে 2 পায়। যেদিক থেকে নাম্বারিং করলে শাখাযুক্ত কার্বন কম নম্বর প্রাপ্ত হয় সেদিক থেকে করতে হবে। এই জন্য আমরা এদিক থেকে করবো, এটা ভুল, এটা করা যাবে না, এই দিক থেকে করলে 3 পায় এটা। তাহলে আমি যে সেই নিয়মটা বুঝালাম, লিখেছিলাম তখন, যে মানে দীর্ঘ শিকলকে এমনভাবে নাম্বারিং করতে হবে যেন শাখাযুক্ত কার্বন কম নম্বর প্রাপ্ত হয়। তাহলে যে এটা কম নম্বর প্রাপ্ত হয় এই দিক থেকে নাম্বারিং করলে ব্যাস। এখন আসো, এই যে দীর্ঘ শিকলে 4টা কার্বন আছে, তাহলে এটার নাম হবে বিউটেন। তাহলে কি, আমি একটু লিখে দেই। একটা কার্বন থাকলে, দেখো একটা কার্বন থাকলে হবে মিথেন। তারপর দেখো 2টা কার্বন থাকলে হবে ইথেন, একটু লিখে দিচ্ছি, ইথেন। তারপর 3টা কার্বন থাকলে হবে প্রোপেন। এরপর দেখো 4টা কার্বন থাকলে বিউটেন।
বিউটেন। এরপর দেখো 5টা কার্বন থাকলে, 5টা কার্বন থাকলে হবে পেন্টেন, এগুলো গ্রিক শব্দ। এরপর দেখো 6টা কার্বন থাকলে 6 C6 হেক্সেন, হেক্সেন। তারপর দেখো 7টা কার্বন থাকলে C7, এটা হবে হেপটেন, হেপটেন। এরপর 8টা কার্বন থাকলে হবে অক্টেন, অক্টেন। এরপরে আমি বললাম শুধু 9টা কার্বন থাকলে হবে ননেন, 10টা কার্বন থাকলে হবে ডেকেন। এখন দেখো আমার এই শিকলটাতে 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকলে হবে বিউটেন। দেখো 1 2 3 4, এটার নাম কিন্তু মূল নাম হবে বিউটেন, কিন্তু আমি বলেছিলাম যে শাখার কথাটা আগে লিখতে হবে। দেখো এই যে 2 নং কার্বনের শাখা আছে, 2 নং কার্বনের শাখা আছে, এটার নাম হচ্ছে মিথাইল। স্যার এটা যে মিথাইল আমি কি করে জানবো? জানো, একটা কার্বন থাকলে হয় মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে বলা হয় মিথাইল। তো এই প্রশ্ন উত্তরটার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো অ্যালকাইল মূলক কি, ব্যাখ্যা করো। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হলে যে মূলকটি তৈরি হয় এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকেনের ANE বাদ দিয়ে YL যুক্ত করলে অ্যালকাইল হয়, যেমন মিথেন থেকে হবে মিথাইল, ইথেন থেকে হবে ইথাইল, প্রোপেন থেকে হবে প্রোপাইল, আর দেওয়ার দরকার নেই, বিউটেন থেকে হবে বিউটাইল, এরকম। তো এটা একটা কার্বন বিশিষ্ট শাখা, তাহলে এটা হবে মিথেন। যদি 2 কার্বন বিশিষ্ট শাখা হতো, স্যার শাখা কি? চেইনটাকে বাদ দিয়ে যা থাকবে সেটাই শাখা, তখন এটা একটা শাখা, এটার নাম মিথাইল। তো এখন আমাকে করতে হবে কি, এই মিথাইল মূলকটি যে কার্বনে যুক্ত আছে তার নাম্বারটি আগে লিখতে হবে। দেখো 2 লিখেছি, 2, এরপরে দেবো হাইফেন, হাইফেন দিয়ে এরপর লিখতে হবে এই শাখাটির নাম মিথাইল, 2 মিথাইল। এরপর দেখো 4টা কার্বন আছে বলে এটার নাম হবে বিউটেন, দেখতে পাচ্ছ 2 মিথাইল বিউটেন হয়ে গেল, একদম ইজি, 2 মিথাইল বিউটেন। তাহলে আমি যে নিয়মগুলো লিখেছি নিয়মগুলোর মধ্যে সব কিছু এখানে পেয়ে গেছো। আমি বলছি যে শাখার নাম আগে লিখতে হবে, এরপরে মূল চেইনের মধ্যে যতটি কার্বন থাকবে তার অনুসারে নামটা হবে। 4টা কার্বন থাকাতে বিউটেন হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। এরপর আমি যাচ্ছি আরও লিখছি, দেখো যেমন এইটার নাম হবে CH3 CH, এই জায়গায় CH3, এরপর দেখো CH, এই জায়গায় হচ্ছে CH2, এই জায়গায় হচ্ছে CH3, এখানে CH2, এরপরে CH3। দেখো এটা একটা শাখা, এটার নাম ইথাইল শাখা। স্যার কি করে জানবো? 2টা কার্বন থাকলে হয় ইথেন, ইথেন থেকে ইথাইল। দেখো 2টা কার্বন থাকলে ইথেন, এটা হয়ে যাবে ইথাইল। আর এই যে দেখো এই CH3, এটা হবে মিথাইল শাখা। কেন? একটা কার্বন থাকলে মিথেন, মিথেন থেকে মিথাইল। আচ্ছা এখন দেখো 1 2 3 4 5, দেখো এই 5 কার্বন বিশিষ্ট এটা চেইন। আবার আমি যদি এই দিক থেকে কাউন্ট করি 1 2 3 4 5, এই থেকে যদি কাউন্ট করি 1 2 3 4 5, দেখো 5 হয়। তো আমরা সোজাটা কাউন্ট করি এইভাবে। তাহলে এখন আমি নাম্বারিং করব কিভাবে? লক্ষ্য করো, এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 এ গিয়ে শাখা পাই, এদিক থেকে করলে 3 নাম্বারে গিয়ে শাখাটা পাই। এটা করা চলবে না, আমাকে এমনভাবে নাম্বারিং করতে হবে যেন আমি নাম্বারিং করলে শাখাটা কম নাম্বারের মধ্যে পাওয়া যায়। যেমন এদিক থেকে করলে দেখো 1, এরপরে 2, লক্ষ্য করো এই যে 1 তারপরে 2, এই যে 2 নম্বরে শাখা পাওয়া যাচ্ছে। এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। তাহলে এটার নাম কিন্তু পেন্টেন হবে, কারণ 5টা কার্বন আছে যে চেইনের মধ্যে, যে পেন্টেন। এখন এটা পেন্টেন হবে, ভালো কথা, পেন্টেন। এখন এটা 2 নাম্বার কার্বনে দেখো মিথাইল মূলক রয়েছে, আবার 3 নাম্বার কার্বনে রয়েছে ইথাইল মূলক। তো মিথাইল লিখতে দেখো, মিথাইল লিখতে METHYL মিথাইল, আর ইথাইল লিখতে দেখো ETHYL ইথাইল। তোমরা দেখো ABCDর মধ্যে ABCDEFGHIJKLM, তো ABCDE তো আগে, এই জন্য ইথাইলের কথাটা আগে লিখতে হবে। এরপর দেখো মিথাইল হচ্ছে পরে, M পরে, এই জন্য মিথাইলের কথা আমরা পরে লিখবো। তাহলে কিভাবে লিখবো? দেখো এটার নাম হবে এরকম, 3টা আগে লিখতে হবে। দেখো 3 হাইফেন, আচ্ছা লিখছি, দেখো 3 হাইফেন ইথাইল, দেখো ইথাইল, 3 হাইফেন ইথাইল, 3 ইথাইল। এরপর দেখো একটা হাইফেন দিতে হবে, আবার 2 লিখতে হবে, 2 লিখে হাইফেন, মানে আগেও হাইফেন পরেও হাইফেন। এই যে 2, কেমন 2 এর আগে যে একটা বাংলা ওয়ার্ড আছে এই জন্য হাইফেন দিয়ে 2, এরপর আবার হাইফেন, এরপর এই জায়গায় আছে দেখো 2 নং কার্বনে আছে মিথাইল, এই জন্য এটার নাম হবে
টু মিথাইল। দেখো 3 ইথাইল 2 মিথাইল, এরপর টোটাল চেনের মধ্যে কার্বন আছে 5টি হলে হয় পেন্টেন। এই যে পেন্টেন, পেন্টেন দেখো 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন। তাহলে আমি যে নিয়ম দিয়েছি সেই নিয়ম অনুসারে এর নামকরণটা হয়ে গেল। আরেকটি যৌগ দেখাবো আমি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝে যাবে। আমি মুছে ফেলবো। দেখো যেমন এইটার নাম কি হবে, CH3, সি, এই জায়গায় একটি CH3, এই জায়গায় একটি CH3, এখানে একটি CH3। তাহলে দেখো অবশ্যই 1 2 3 তিনটা কার্বন, 1, তারপরে এটা হচ্ছে 2, তারপর এটা হবে 3। তোমরা আমি আজকে বোঝানোর পর তোমরা করবে কি বিভিন্ন ধরনের এই যৌগ লিখে লিখে নামকরণ প্র্যাকটিস করবে, দেখবে অনেক ভালো লাগবে তোমাদের। তাহলে দেখো এই যে 2 নং কার্বনটাতে এইখানে একটা শাখা মিথাইল, আবার এইখানে একটা শাখা মিথাইল, একই রকম দুইবার যুক্ত আছে। তাহলে মিথাইল বলতে হবে ডাইমিথাইল, আমি আগেও বলছি ডাইমিথাইল। তো করতে হবে কি জানো, এই 2 একবার লিখতে হবে, কমা আবার 2 লিখতে হবে। কেন? এই যে 2 নং কার্বনে মিথাইল আছে এই জন্য 2 লিখতে হবে একবার, আবার এই 2 নং কার্বনে আবার মিথাইল আছে এই জন্য 2 লিখতে হবে আরেকবার, 2 2। এরপর হাইফেন দিয়ে লিখতে হবে ডাইমিথাইল, কারণ 2টা মিথাইল আছে যে ডাইমিথাইল। দেখো 2 2 ডাইমিথাইল, আর 3টা কার্বন দেখো চেনের মধ্যে 1 2 3 3টা কার্বন আছে এই জন্য প্রোপেন। দেখো প্রোপেন হয়ে গেল, এই যে 2 2 ডাইমিথাইল প্রোপেন, 2 2 ডাইমিথাইল প্রোপেন। এই যে আর একটি বিষয় বললে তোমাদের নামকরণের সকল নিয়ম শেষ হয়ে যাবে। দেখো মুছে ফেললাম। যেমন আমি একটি যৌগ লিখবো এখন। দেখো CH3 বন্ড সি, এই জায়গায় CH3, এই জায়গায় CH3 বন্ড CH, এই জায়গায় CH3, এই যে CH3। লক্ষ্য করো আমরা 4 কার্বন বিশিষ্ট চেইন করবো এটাকে, 1 2 3 4। দেখো এদিক থেকে নাম্বারিং করলে 1 2 2 নংয়ের শাখা পাওয়া যায়, আবার এদিক থেকে নাম্বারিং করলে 1 2 2 নংয়ের শাখা পাওয়া যায়। তাহলে কি আমি এদিক থেকে করব নাকি এদিক থেকে করব? এই জায়গায় একটা চিন্তার বিষয় আছে, সেটা কি জানো? যেদিক থেকে করলে বেশি শাখা পাবে, যেমন দেখো এদিকে তাকাও, এদিক থেকে করলে 2 2 এর মধ্যে 2টা শাখা, আর এদিকে করলে 1 2 2 এর মধ্যে একটা শাখা, এদিক থেকে নাম্বারিং করা যাবে না। এমনভাবে নাম্বারিং করতে হবে যেন ওই নাম্বারটার মধ্যে একাধিক শাখা থাকে। তাহলে দেখো এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4, এই যে দেখো তাহলে 2 এর মধ্যে 2টা শাখা পেয়ে গেলে এখন নামকরণ করব কিভাবে? দেখো একদম ইজি। এই যে দেখো 2 মিথাইল আছে 2, কমা, এরপরে আবার এটার মধ্যে মিথাইল আছে এই জন্য 2 আবার, কমা, এবার দেখো মিথাইল কিন্তু 3 এর মধ্যে আছে, এই যে দেখো মিথাইল 3 এর মধ্যে আছে এই জন্য 3 আবার লিখবে। লিখে কয়টা মিথাইল দেখো 1 2 এই যে 3টা মিথাইল এই জন্য ট্রাইমিথাইল, ট্রাইমিথাইল। এরপর দেখো চেনের মধ্যে কয়টা কার্বন আছে? 4টা, এই জন্য এটা বিউটেন। এই যে তাহলে 2 2 3 ট্রাইমিথাইল বিউটেন, ব্যাস হয়ে গেল। এভাবে যে কোনো যৌগের তোমরা নামকরণ করতে পারবে, 2 2 3 ট্রাইমিথাইল বিউটেন। কিন্তু তুমি যদি এদিক থেকে লিখতে 1 2 3 4, তাহলে এটা হতো 2, এরপরে 3 3 ডাইমিথাইল, ওইটা করা যাবে না। নাম্বারিংটা করতে হবে এমনভাবে নাম্বারিং করতে হবে যেদিক থেকে নাম্বারিং করলে কম নম্বরটার মধ্যে দেখো যে 2 এর মধ্যে অধিক শাখা আছে, মানে এমনভাবে নাম্বারিং করতে হবে যেন তুমি যেমন দেখো এদিক থেকে 1 2 করলে 2 এর মধ্যে একটা শাখা, আর এদিক থেকে নাম্বারিং করলে 2 এর মধ্যে 2টা শাখা, মানে এমনভাবে নাম্বারিং করবে যেন নাম্বারিং করার পর অধিক শাখা পাও, আগে অধিক শাখা পাও। এই যে 2 এর মধ্যেই তুমি অধিক শাখা পাচ্ছ। এরপরে 2 এর মধ্যে এটা আছে মিথাইল, 2 এর মধ্যে আছে, আবার এই মিথাইলটা 2 এর মধ্যে আছে, এরপরে এই মিথাইলটা 3 এর মধ্যে আছে, এগুলো সবগুলো একসাথে লিখে কমা দিয়ে এরপর ট্রাইমিথাইল বিউটেন, এইভাবে নামকরণ করতে হয়। আলহামদুলিল্লাহ আমরা অ্যালকেনের নামকরণের নিয়ম লিখে অতঃপর আমরা বেশ কয়েকটা উদাহরণ টেস্ট করলাম। এই উদাহরণগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, এরপরে যদি টেস্ট পেপার বের করে সেখান থেকে যদি তোমরা কিছু নামকরণ প্র্যাকটিস করো, দেখবে অনেক সুন্দরভাবেই তোমরা সেটা পারবে। তারপরে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি আরও নামকরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তবে আজকে এই পর্যন্ত যেটুকু আলোচনা করলাম এটুকু তোমরা একবার দেখো, যদি না পারো
বা সমস্যা মনে হয় তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আরও সুন্দরভাবে আরও বেশি উদাহরণ নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন আসো আমরা 2 নম্বরটা কমপ্লিট করি। অ্যালকাইল মূলক কি ব্যাখ্যা করো। দেখো 2-এর অ্যান্সার, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে যে মূলক তৈরি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। অ্যালকাইল মূলকের যোজনী একে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়। দেখো অ্যালকাইল মূলকের যোজনী একে আর দ্বারা প্রকাশ করা হয় যেখানে আর ইকুয়াল টু CnH2n+1। দেখো যেখানে আর ইকুয়াল টু CnH2n+1, n ইকুয়াল টু 1 2 3 ... ইত্যাদি। দেখো যদি তুমি n এর মান 1 বসাও তাহলে CH3 পাবে। তো এখানে একটা এরকম টান দিতে হবে, এটা হচ্ছে যোজনী, তার যোজনী একটা হাত খালি আছে তার। তাহলে কি লিখেছি দেখো, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে যে মূলক তৈরি হয় তাকে অ্যালকাইল মূলক বলে। অ্যালকাইল মূলকের যোজনী একে আর দ্বারা প্রকাশ করা হয় যেখানে আর ইকুয়াল টু CnH2n+1, এরপরে হাইফেন এরপরে n ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি। এখানে হাইফেন বলতে এখানে যোজনী। হ্যাঁ, যেমন আমরা এটা মুছে ফেললাম, যেমন n ইকুয়াল টু 1 হলে r ইকুয়াল টু CH3, ওই যে ওটার মধ্যে আমি মান বসিয়েছি তখন CH3, এই জায়গাটা হবে হাইফেন, যার নাম মিথাইল। এক্ষেত্রে অ্যালকেনের ANE বাদ দিয়ে YL যুক্ত করে অ্যালকাইল মূলকের নামকরণ করা হয়। যেমন দেখো, মিথেন CH4 মিথেন। আচ্ছা, ইংলিশে লিখি আমরা মিথেন। এবার দেখো CH3 হাইফেন, মানে এখান থেকে একটা হাইড্রোজেন কমিয়ে ফেলবো, তখন কি হবে দেখো, তখন এটার নাম হবে মিথাইল, METHYL। লক্ষ্য করো ANE বাদ দেওয়ার কথা ছিল, বাদ দিয়ে দিয়েছি। দেখো METH, এরপর দেখো ANE বাদ দিয়ে YL, তাই উচ্চারণ কি হবে মিথাইল। তাহলে মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তখন এটার নাম হয়ে যাবে ইথাইল।
যদি প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তখন ওই মূলকের নাম হয়ে যাবে প্রোপাইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেলে তখন যে মূলকটি তৈরি হয় সেটাকেই বলা হয় অ্যালকাইল মূলক। তো এটা অ্যালকাইল মূলকের নামকরণ অ্যালকেন অনুসারে হয়, এএনই বাদ দিয়ে ওয়াইএল যুক্ত করতে হয়। মিথেন থেকে হবে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল, পেন্টেন থেকে পেন্টাইল, এইরকম। বাস একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইভাবে অ্যালকাইল মূলকের নামকরণ করা হয়। আলহামদুলিল্লাহ, লাস্টে আমরা পড়লাম অ্যালকাইল মূলক কি, ব্যাখ্যা করো। আমরা সংজ্ঞা দিয়েছি এবং সেই সাথে তাকে নামকরণ কীভাবে করা হয় সেটাও দেখিয়েছি। তোমরা দীর্ঘক্ষণ ধরে আমার সাথে ছিলে। আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।